শেখ মুজিব সাহেব ভুল করেছিলেন, সেই ভুলের মাসুল সে তার জীবন দিয়ে দিয়েছেন। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, লাখো লাখো শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। আমার বাপ চাচারা 14 গোষ্ঠী আমলিক করে এসে, আপনি? আমিও আমলিক করি। যে আমার এই ভোটগুলা যেহেতু আগে হয়ে গেছে, তাইলে আপনি এই আসনের নির্বাচন স্থগিত রাখেন। আমাদের এটি দুঃখ, আমাদের এটি উদ্বেগ যে সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসেছে, যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, তাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশায় আমরা আশাহত হয়েছি। নির্বাচনের মাঠে যখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ঠিক সেই সময় আবারও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন একসময়ের গণজাগরণ মঞ্চের আলোচিত নেত্রী লাকি আক্তার। তবে কি লাকি আক্তারের নেতৃত্বেই আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ফিরবে? আসন্ন 12 তারিখে আদৌ কি নির্বাচন অনুষ্ঠিত হবে? এদিকে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কি ভাবছেন, তাদের প্রতিক্রিয়াও উঠে এসেছে আলোচনায়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বাপ চাচারা 14 গোষ্ঠী আমলিক করে এসে, আপনি? আমিও আমলিক করি। আপনারা যারা আওয়ামী লীগ করতেন তারা এখন কেমন আছেন? আছি আর কি, বাকি আছি। আমরা তো মারামারিতে যাইনি, কেন ফেসাদ করতে যাইনি, কিন্তু আমরা তো ভোলাই বেড়াচ্ছি। কেন যাই যাব না, আমি কেন যাব? আমার কিটা ছবি তুলবে আমি তাহলে। ভোট নিয়ে গোপালগঞ্জের একটি অংশের ভোটারদের ভাবনাটা এমনই। তাদের দাবি, শেখ হাসিনা ভোটে না থাকায় ভোট কেন্দ্রে যাবেন না তারা। গোপালগঞ্জের মানুষ ধরেন 60%ই না যাওয়ার সম্ভাবনা, আমার ব্যক্তিগত ধারণা বলতেছে। যেটা প্রশাসন এখানে ঘুরতে আসলো, এদের ভিতরে ভয়ে কাজ করতেছে যে আমাদের ধরে নিয়ে যাবে না, ধরে নিয়ে যাবে না। কেন ধরে নিয়ে যাবে না? ওই যে ভাঙচুর করছে, পোড়াপুরি করছে, এরপর ভয়টাই এখানে প্রশাসন আসলেই সে বাজার ক্লিয়ার হয়ে যায়। কেন যাই যাব না? গরিব মানুষ জেল খেলা গেলে তো ভাত তো দেবে, রুটি তো দেবে, না খাই মারবে, না খাই যদি মারে তাই বলে। ছেলে মেয়ে বাপ চাচারা জেল খাটায়, আর আমরা এনে বসে সেই জায়গায় যাবো ভোট দিতে। এই জেলা বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্র থেকে প্রান্ত সব পর্যায়ের নেতারাই এখন পলাতক। কোথাও কারোর দেখা মেলে না। কিন্তু সাধারণ আওয়ামী লীগের ভোটারদের পরিস্থিতি জানতে চ্যানেল 1 3 দিন এই জেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন থমথমে। ভোট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউই মুখ খুলতে চান না, ক্যামেরা দেখলেই এড়িয়ে যান। গোপালগঞ্জের 3টি আসনের একটানা সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনা, শেখ সেলিম ও ফারুক খান। জনপ্রতিনিধি হয়েও আসনগুলোতে তারা সময় দিতেন না। সকল কাজই তারা করাতেন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দিয়ে। 1.5 দশকে বহু উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে স্বাভাবিক সেবাটুকু পেতেও নানা অনিয়ম আর ভোগান্তি পোহাতে হয়েছে গোপালগঞ্জবাসীকে। সদর আসনে শেখ সেলিমের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কমিশন বাণিজ্য সদর আসনের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। আমরা ভোট দিলেও যা না দিলেও আমাদের যে আওয়ামী লীগ সরকার চলে গেছে, যার পরে আমরা তো খালি খালি সাধারণ মানুষ ভুগবান লাগছি। তাই যে এরপরে নির্বাচন হওয়ার পরে যদি কোনো সরকার আসে, কি আমাকে চাপ সময় থাকবে? যে কেউ 10,000 ভোট পেয়ে হবে, কেউ 3,000 পেয়ে হবে। এখন কি হবে? যাবে দেশের পরিস্থিতি, যাবে ভোট কেন্দ্রে মানুষ যাবে মনে হয়। কাজীর বাজার এলাকা, ভোট নিয়ে এখানেও খুব একটা আলোচনা নেই। অপরিচিত মানুষ দেখলেই রাজনৈতিক আলাপ একেবারেই বন্ধ। কিন্তু তারপরও জানতে চাওয়া এই জনপদের মানুষ ভোট নিয়ে কি ভাবছেন। গোপালগঞ্জে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ওই পক্ষের লোকজন ইতিপূর্বে খুব কমই ছিল। তারপরেও অবশ্যই এখানে জাতীয়তাবাদের ধারা এখন প্রবাহিত এবং প্রসারিত। পিটি চিন্তা ভাবনা আমরা অনেক আগেই ছাড়ান দিয়েছি। পিটিনির ভয় হরিণে ওটার কিছু একজন তো দ্বিতীয় ভোটগুলো তো নষ্ট করা যাবে না। গাড়ি হাত দিলে কিল খায়, মার খায়। ওই ভোট আছে দেবো, কিন্তু মার খাবো না, গাড়ি হাত দেবো না। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সবাই দেখা যায় বিএনপির লোক এলাকায় খুঁজে পাওয়া যায় না। বিএনপি সরকার আসবে এরকম কিছু বোঝা যাচ্ছে, তখন তো মনে করেন আমাদের এলাকায় কোনো আওয়ামী লীগের লোকই নাই, সবাই বিএনপি। তার নামও কেনটা শুনি ওই যে কোন পরিস্থিতি হয়েছে, তার নামও তো নিয়ে পারি। এনসিপির সমাবেশে হামলা, পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় অনেকেই আসামি হওয়ারা বেশিরভাগই পালিয়ে থাকছেন অন্য জেলায়। ভোট এখন তাদের কাছে টিকে থাকার লড়াই। মূল নেতা যেহেতু এখানে নাই, যার কারণে সাধারণ মানুষ যারা মানে এমনি কোনো দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু ভোট দিত আওয়ামী লীগকে, সেই সমস্ত মানুষ তারা তো একটা অস্তিত্ব খুঁজে পেতে চায়। ঠিক আছে, এদের সাথে থাকে আমরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হই, অথবা যারা পলাতক আছে তাদেরও কিভাবে মামলা থেকে রেহাই দেওয়া যায়, এদের পিছনে থেকে আমরাও সেই চেষ্টায় আছি। কিন্তু আমরা আওয়ামী লীগকে ভোট দিই। একটি অংশের মতে এই এলাকায় ভোট সুষ্ঠু হওয়াটাই প্রধান চ্যালেঞ্জ। ভোট কেন্দ্রে যাবেন না এমন মানুষের সংখ্যাও অনেক বেশি। আমরা এখন গোপালগঞ্জ শহর থেকে 25 কিলোমিটার দূরের একটি গ্রামে আছি। গ্রামের নাম বনগ্রাম। এই গ্রামের বাজারে অনেকের সাথেই আমরা কথা বলার চেষ্টা করেছি। এটি মূলত আওয়ামী অধ্যুষিত এলাকা। এখানে বেশিরভাগ মানুষ এখন গ্রামে থাকেন না, কারণ
5ই আগস্টের পরে অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলায় আসামি হয়েছেন তারা। এ নিয়ে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তারা গণমাধ্যমে কথা বলতে রাজি নয়। গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের বড় চিন্তা এখানে ভোটের পর পরিস্থিতি কতটা তাদের জন্য স্বাভাবিক থাকবে। এনসিপি সমাবেশে হামলা, পুলিশ ও ইউনোর গাড়ি পোড়ানো, বিএনপি নেতা হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেক। এসব মামলায় হয়রানি ও টাকা পয়সা হাতিয়ে নেয়ার মতো ঘটনাও ঘটেছে। এখন ভোট দিলে কে অসন্তুষ্ট হবে সেই আতঙ্ক আছে অনেকের মনে। বাড়ি গোপালগঞ্জ, তারপরে কারো হয়তো দেখা যাচ্ছে কারো যদি কারো শত্রুতা থাকে, এরকম আছে যে আপনার নামে ঢোকাই দিলাম আর টাকা পয়সা আছে কিছু খরচ করবে, এরকম আছে। এমন এমন মানুষ আছে তারা জীবনে যায়নি, তারা আসামি, তারা জেলও কাটছে। 3টি আসনেই বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কিন্তু তাদের মাথায় রাখতে হচ্ছে এখানে জয় পরাজয়ের নির্ধারক আওয়ামী লীগের ভোটার। জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার কন্যা শেখ হাসিনা দীর্ঘদিন দেশটাকে শাসন করেছেন। তারা আপনার অতীতে যে সমস্ত কাজ কারবার করেছে তাদের একটা পরিচিতি আছে, এই জন্য তাদের ব্যাপারটা জনগণই ডিসাইড করবে তারা কি করতে পারবে। গোপালগঞ্জের মানুষ সবসময় একটু স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই কারণেই আমার মনে হয় না অন্য 5-10 জেলার মতো গোপালগঞ্জের মানুষ কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে বা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি করবে বলে আমার বিশ্বাস হয়। গোপালগঞ্জে ভোটের দিনে 2টি চ্যালেঞ্জ: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করা। এই পরীক্ষায় সরকার কতটুকু সফল হবে তা হয়তো সময় বলে দেবে। শেখ মুজিব সাহেব ভুল করেছিলেন, সেই ভুলের মাসুল সে তার জীবন দিয়ে দিয়েছেন। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, লাখ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। আপনারা নারীদেরকে কতটুকু সম্মান করেন তা 1971 সালেই বুঝে গেছে। আরে আপনার কাছ থেকে কিসের সম্মান আশা করব আমরা? চাল চালাইয়া সংসদে যাবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। তাদের অবস্থান কি? ডাস্টবিনে নাকি আমাদের সংসদে? তারা ডাস্টবিনের পাত্র। সেটা 1971 সালেই বাংলাদেশের মানুষ দেখেছে, যে 1971 সালের পাক হানাদারদের তাদের যারা দোসর ছিল এই জামায়াতে ইসলাম, তারা বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে। আমরা দেখেছি তাদেরকে। এমন একটা দল জামায়াতে ইসলামী, যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি? বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে এক কথা বলে। কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই। এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম, কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম। এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। এই রকম একটা মুনাফেক দল হচ্ছে জামায়াতে ইসলাম। তারা বলে, তারা কি বলে যে তাদের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, অথচ একই কথা জামায়াতে আমির আল জাজিরায় গিয়ে যখন বলে তখন কিন্তু বোঝা যায় এই সব হ্যাক, এগুলো সব নাটক। আমরা দেখি এরপর তার সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন, তারপরে বলেন সেটাও নাকি হ্যাক। তারা এই সব হ্যাকের নাটক করেন। আর আমরা দেখি একের পর এক তাদের যে বক্তব্য, আমরা গত 13 বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে এই যে আলবটর বাহিনী, তাদের যে বক্তব্য, নারীদেরকে নিয়ে তাদের যে বিদ্বেষ, নারীদের যে কোনো কর্মজীবী নারীদের প্রোফাইলের নিচে তাদের যে বিদ্বেষ, সেটা প্রমাণ করে জামায়াত ইসলামী কি, কেন এবং ওই এক্স হ্যান্ডেলের যে কথিত হ্যাক নাটক, এগুলো যে সম্পূর্ণভাবেই নাটক, এটা পরিষ্কার। আপনারা জানবেন যে একজন জামাতের প্রার্থী তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে কি ভাষায় আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের। কারণ তারা হয়তো ভুলে যেতে পারে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, লাখ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেয়। আওয়ামী লীগের ভোটারদের একমাত্র প্রতিবাদের অস্ত্র হতে পারে ভোট কেন্দ্রে না যাওয়া। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি করেন না, বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দেবেন না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সকলে একজোট হলেও আওয়ামী লীগের ভোটারদের ভোট যে খুব মধুর এবং মিষ্টি এবং খুব প্রয়োজনীয়, সেটা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ক্রমাগতভাবে স্পষ্ট হয়েছে। বিশেষ করে তারেক রহমান
দেশে আসবার পর থেকেই তার যে একটা মূল লক্ষ্য হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোটকে তার দিকে আনা, তার প্রথম উদাহরণ হিসেবেই তিনি বাংলাদেশে নেমেই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, ঐক্যের বাংলাদেশ গড়তে হবে এ ধরনের কথাবার্তা বলেছেন বলে আওয়ামী লীগের ভোটারদের মনটা বেশ নরম করে তুলেছেন। তারপর একেবারেই যেমন ভাবে বিভিন্ন পত্র পত্রিকায় মানে ভুইফোড় অনেক সংগঠনের জরিপ করিয়ে এসব শিরোনাম করা হচ্ছে যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চায়, তেমনি নির্বাচন যত কাছে চলে আসছে তখন আরো কিছু একদম নাম অজানা সংগঠনের এমন সব জরিপ সব সংবাদ মাধ্যমে একেবারে হুক্কা হওয়া রবে একসাথে প্রকাশ করছে, যেখানে বলা হচ্ছে 48% আওয়ামী লীগের ভোটারই এখন তারেক রহমানকে ভোট দিতে প্রস্তুত। মনে হয় যেন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বেরিয়ে ওই জরিপকারী প্রতিষ্ঠানের সামনে হাত তুলে বলেছেন, আমি আওয়ামী লীগের ভোটার, আমি আওয়ামী লীগের ভোটার এবং আমি তারেক রহমানকে ভোট দিতে চাই, আমি তারেক রহমানকে ভোট দিতে চাই। আর তারা টিক দিয়ে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন 48% ভোটার আওয়ামী লীগের, তারা রাজি এখন তারেক রহমানকে ভোট দিতে। এসব হাস্যকর ঘটনা যখন ঘটানো হচ্ছে তারেক রহমানের বাক্সে আওয়ামী লীগের ভোট নিয়ে যেতে, তারেক রহমানও আরো নানা রকম খেলা খেলেছেন। তিনি টাইম ম্যাগাজিনকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে সাংবাদিক স্পষ্টত লিখেছেন তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সে প্রশ্নের উত্তর দিতে রাজি না হলেও তিনি বলেছেন একটা তাত্ত্বিক কথা, তিনি বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা পছন্দ করেন না, কারণ আজকে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা হয় বা আজকে যদি আপনার দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, কালকে তো আমার দলের উপর দেওয়া হতে পারে। মানে এমন একটা তত্ত্ব কথা তিনি বলেছেন যেন মনে হচ্ছে তিনি বুঝতেই পারছেন না এটা কোন দেশে কোন পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন করা হচ্ছে। কিন্তু তাতেও আওয়ামী লীগের অনেক ভোটাররা বেশ মানে চমকে উঠেছেন, তারা ভাবতে শুরু করেছেন এটা কি কোনো ইঙ্গিত যে আওয়ামী লীগের সঙ্গে তারেক রহমানের কোনো কথাবার্তা চলছে। ওদিকে কিন্তু শেখ হাসিনা কি বলছেন সাক্ষাৎকারে, অনেক ক্ষেত্রেই তো সেগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারেক রহমান কি বলছেন তার মতো করে তো আর প্রচারিত হয় না। শেখ হাসিনা কিন্তু একথা সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন সময় যে 32 নাম্বার ভাঙতে সবার আগে গিয়েছে যুব দলের ছেলে। মনে রাখতে হবে যে এইসব স্লোগান তো হয়েছে যে তার ভাইয়া তোমায় কথা দিলাম, 32 নম্বর দখল নিলাম, কাজেই সেসব মনে করিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি সব সময় গিয়ে চরমপন্থীদের সাথে হাত মেলায়, মানে জামায়াতে ইসলামীর মতো দলগুলোর সাথে হাত মেলায়, তারা তো সরকারই গঠন করেছে একসাথে। এবং শেখ হাসিনা মনে করিয়েছেন যে এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমনকি এফবিআই এর কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার বিরুদ্ধে সব মানে দলিল দস্তাবেজ আছে। সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসেই মনে করিয়েছেন যে এফবিআই এর এমন সব অভিযোগের ভিত্তি এবং মানে প্রমাণাদি আছে তারেক রহমানের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চাইবে তারেক রহমানকে তেমন পুতুল সরকারের মতো নাচাতে পারবে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে 17 বছর ধরে একটা বিলাসী জীবনযাপন করে লন্ডনে তিনি হঠাৎ করে যখন পদ পেয়েছেন চলে এসেছেন, কাজেই তাকে নিয়ে বিরাট আশাবাদের কোনো কারণ নাই। সেটার তিনি প্রমাণ দিচ্ছেন যে শহরে এরই মধ্যে মেডিকেল কলেজ আছে সে শহরে গিয়ে তিনি বলছেন তিনি মেডিকেল কলেজ করে দেবেন। তারেক রহমান যে শহরে চিনিকল নাই সে শহরে গিয়ে বলছেন এবার তিনি চিনিকল খুলে দেবেন। আর সেই 70-80 দশকের মতো এখনো খাল খননের স্বপ্ন দেখছেন। এসব তো আছেই, এসব প্রসঙ্গ থাক, কিন্তু তিনি এরপর সর্বশেষ ভোট তার কবজায় নিতে, আওয়ামী লীগের ভোট তার ব্যালট বাক্সে ঢোকাতে সর্বশেষ যে তোপটা দেখেছেন, মানে যে ওষুধটা তিনি প্রয়োগ করতে চেয়েছেন সেটা হচ্ছে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন তারা কোনোভাবেই জামায়াতে ইসলামীর সাথে কোনো সরকার গঠন করবে না, কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে। আর তারপরে বলেছেন যে শেখ হাসিনার সন্তানেরা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাদেরকে যদি জনগণ গ্রহণ করে তাহলে নিশ্চয়ই তারা রাজনীতি করতে পারে। এরপরেও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনার উত্তরসূরিদেরকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদেরকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেবেন এই কথা বলছেন। আসলে তিনি কিন্তু সবই তাত্ত্বিক কথা বলেছেন, মানে জনগণ যদি চায় তিনি ফিরে আসার সুযোগ করে দেবেন। আর ওই যে জাতীয় সরকার জামায়াতের সাথে গঠন করবেন না বলেছেন, সেটাও আওয়ামী লীগে এক রকমের টোপ দিতে আওয়ামী লীগের ভোটারদেরকে যে না না একটা চরমপন্থী বা একটা কট্টরপন্থী দলের সাথে আমরা যাচ্ছি না, আমরা প্রায় আওয়ামী লীগের মতো, কাজে আপনাদের আমাদেরকেই ভোট দেওয়া উচিত। জেনে শুনে তারেক রহমান এই কাজ করেছেন। তিনি জানেন
তার জাতীয় সরকারে জামায়াতে ইসলামীকে না নিয়ে ক্ষমতার ভাগাভাগি না করে কোনো উপায় নাই, 3 দিনও তিনি সরকারে থাকতে পারবেন না। আর জামায়াতে ইসলামী যদি তারাই জিতে আসে তাহলে তারা বরং তারেক রহমানকে কোনো ঠাঁই দেবে কিনা সে সন্দেহও আছে। এসব মিলিয়ে যখন পরিস্থিতি এমন যে তারেক রহমান একটা একটা করে টোপ ফেলছেন শুধু আওয়ামী লীগের ভোটটাকে নিজের পক্ষে টানতে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন? লাকি আক্তারের বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।